গল্প একটি ধর্ষণ বিচার এবং লিখেছেন প্রীতি দাস। নিজের চেম্বারে একটা আইনের বইয়ের পাতায় চোখ রেখে ইতস্তত হাঁটাহাঁটি করছিল আর আনমনে গুনগুন করছিল নীলাদ্রি। আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে। আসবো স্যার? শব্দটা নীলাদ্রির একদম পেছন থেকে এলো। মুখ না ঘুরিয়েই সে বলল, এসেই তো পড়েছেন। না মানে স্যার, নিচে কাউকে না পেয়ে বিরক্ত করে ফেললাম আপনাকে। খুব বিপদে পড়ে। আগন্তুকের গলা থেকে আমতা আমতা করে কথাগুলো বেরিয়ে এলো। এবার খানিকটা বাধ্য হয়েই নীলাদ্রিকে মুখ ফেরাতে হলো। অসহায় এক আকুতি নিয়ে সামনে দাঁড়িয়ে অলোকনাথ প্রামাণিক। বেঁটে খাটো নিরীহ গোল চেহারার এই মানুষটিকে দেখলে বিশ্বাস করা যায় না যে ইনিই ছিলেন একসময়ের দুঁদে পুলিশ অফিসার। নীলাদ্রি বেশ উপভোগ করে তার ক্লায়েন্টদের এই অসহায়ত্ব। অনেক নাকানি চোবানি খাওয়ানোর পর যখন তাদের বিপদ থেকে মুক্ত করে, তখন ওই অসহায় চোখের কৃতজ্ঞতার চাহনি তার হৃদয়ে ঐশ্বরিক ক্ষমতার অনুভূতি আনে। নীলাদ্রি শেখর গিরি, যার নামে কলকাতা হাইকোর্টের ক্রিমিনাল লয়াররা পরাজয় স্বীকার করে, তার ক্ষমতা ঈশ্বরের সমতুল্য। আদালত চত্বরে কতজনের ভাগ্যলিখন বদলেছে সে। এবার সময় এসেছে নতুন এক কাহিনী লেখার। আলোক কাঁপা কাঁপা গলায় আবার বলল, স্যার, আমার ছেলের জামিন খারিজ হয়ে গেল। আপনি কিছু করুন স্যার। আপনি চাইলেই ও মুক্তি পায়। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। নীলাদ্রি দুবার মাথা নাড়ালো, কি যেন ভেবে নিল খানিকক্ষণ। তারপর নীরবতার বুক চিরে তার গম্ভীর গলা গমগম করে উঠল। আপনি ছেলের সাময়িক জামিন চান নাকি মুক্তি? মিনমিনে গলায় আলোক বলল, স্যার, মুক্তি চাই, কিন্তু। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে দম্ভপূর্ণ কণ্ঠে নীলাদ্রি বলল, কোনো কিন্তু নয়। মাথায় রাখবেন, নীলাদ্রি শেখর গিরিকে হারাবে এমন উকিল এখনও কলকাতার বুকে জন্মায়নি। স্যার, ছেলেটা হাজতে খুব কষ্ট পাচ্ছে। ওর উপর পুলিশ অত্যাচারও করছে। আপনার ছেলে তো দুধে ধোয়া নয় যে এর জন্য হাহুতাশ করতে হবে। অপরাধও তো সে করেছে গুরুতর। আমি যে ওকে ফাঁসি হওয়া থেকে আটকাবো, সেই আপনার ভাগ্য। যান এখন। আমাকে একটু ভাবতে হবে কি করে ওকে নির্দোষ প্রমাণ করা যায়। নীলাদ্রির গলায় বিরক্তি স্পষ্ট। আলোক তখনও গোয়ারের মতো দাঁড়িয়েছিল। নীলাদ্রি তার দিকে ভুরুজোড়া কুঞ্চিত করে তাকালো। তারপরে একটু কোমল স্বরে বলল, আচ্ছা, আমি পুলিশের সাথে কথা বলছি, ওর গায়ে যাতে হাত না তোলে। এবার আলোক মাথা নিচু করে নমস্কার জানিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে তার মন্থর গতির দিকে তাকিয়ে নীলাদ্রি আবার গুনগুন করে উঠল, আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে। আজ শুনানির দ্বিতীয় দিন। প্রথম দিন আবিরের জামিনের ব্যাপারে নীলাদ্রি তেমন কোনো আগ্রহই দেখায়নি। প্রতিপক্ষকে জিততে না দিলে লড়াই ঠিক জমে না। আদালতে তার প্রতিপক্ষ নির্মাল্য গাঙ্গুলি, তরতাজা যুবক, উদ্যম রয়েছে লড়ার মতো। দু একটা কেসে সাফল্যও পেয়েছে। তবে কিনা 50 নীলাদ্রির অভিজ্ঞতার কাছে সে এখনও বাচ্চা। ধর্মাবতার, এই সেই নরাধম যে কিনা এক 16 বছরের নিষ্পাপ কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। বিচারকের সামনে বেশ জোরের সাথে কথাগুলো বলে নির্মাল্য। অবজেকশন, ইয়োর অনার। আবির যে খুনি তা কিন্তু এখনও প্রমাণ হয়নি। নীলাদ্রি স্বাভাবিকভাবেই প্রতিবাদ জানায়। ধর্মাবতার, সিসিটিভি ক্যামেরায় ঘটনাস্থল অর্থাৎ নিউ স্কাইলাইন 3 তারা হোটেলের পার্কিং প্লেস থেকে যে সময়ে সায়ন্না খুন হয়, কাছাকাছি সেই সময় বেশ কিছু গাড়ি বেরিয়েছিল। প্রথমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মধ্যে একটি বাইকের মালিক ছিল আবির, যার বিবৃতিতে অসঙ্গতি দেখা দেয়। প্রথম সন্দেহটি তার দিকে যায়। নির্মাল্যকে মাঝপথে থামিয়ে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, বাইকটি আবিরের হলেও আরোহী আবির ছিল না। বাইকটা সেদিন আবির তার বন্ধুকে চালাতে দিয়েছিল। ছেলেটি ওই হোটেলেরই কর্মচারী। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে আরোহীকে হ্যাট আর সানগ্লাস পরে বেরিয়ে যেতে। আরোহী যে আবির তা কিন্তু নিশ্চিত হয়নি। নির্মাল্য ফাইল থেকে ফরেন্সিক রিপোর্টটা বের করে বিচারকের হাতে ধরিয়ে দিয়ে বলে, সায়ন্যার শরীরে যে সিমেন্ট পাওয়া গেছে তা আবিরের। এটা ফরেন্সিক রিপোর্ট থেকেই প্রমাণিত। ধর্মাবতার, আপনার হাতের রিপোর্টে বলপূর্বক ধর্ষণের কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্টে স্পষ্ট করে দেওয়া আছে কিশোরীর হাইমেনে সামান্য আঘাত লাগা ছাড়া তার যৌনাঙ্গ এবং পার্শ্ববর্তী অঙ্গে কোনো আঘাত লাগেনি। তার অর্থ ওই দিন সায়ন্যা তার ভার্জিনিটি খুইয়েছিল মাত্র, তাও সম্পূর্ণ নিজের ইচ্ছায়।
আত্মবিশ্বাসের সাথে নিজের মক্কেলের সপক্ষে যুক্তিগুলো বিচারকের সামনে রেখে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ে নীলাদ্রি। সেক্ষেত্রে আমাকে নীলাদ্রি বাবুর মতো অভিজ্ঞ লয়ারকে মনে করিয়ে দিতে হয় যে সায়ন্যা অপ্রাপ্তবয়স্ক ছিল। 18 বছরের নিচে কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক তার স্বেচ্ছায় হলেও তাকে ভারতীয় সংবিধানের ধারা 375 অনুযায়ী ধর্ষণই বলা হয়। নীলাদ্রির দিকে তির্যক দৃষ্টি রেখে উত্তরটা দেয় নির্মাল্য। নীলাদ্রি হাসি মুখে নির্মাল্যর দিকে প্রশ্নটা ছুঁড়ে দেয়, তবে তুমি মানছ যে যদিও এটা ধর্ষণ, কিন্তু তা ঘটেছিল সায়ন্যার সম্মতিক্রমে? হঠাৎ নির্মাল্যর মুখে কোনো কথা জোগায় না। নিজে রাখা যুক্তিতে সে নিজেই ফাঁসতে শুরু করেছে। নীলাদ্রি কয়েক সেকেন্ড নির্মাল্যর উত্তরের অপেক্ষা করে, তারপর আবার বলতে শুরু করে, যেহেতু বলপূর্বক ধর্ষণ হয়নি, তাই আবিরের সায়ন্যাকে খুন করার কোনো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং দুজনের ইচ্ছায় যৌন সম্পর্কের পর আবিরের খুনের মোটিভে থেকে সায়ন্যার আত্মহত্যার মোটিভ অনেক বেশি স্ট্রং দাঁড়ায়। আসলে ধর্মাবতার, আবির ও সায়ন্যার মধ্যে প্রেম ভালোবাসা জাতীয় কিছু সম্পর্ক ছিল। সেই থেকেই ওই দিন শারীরিক সম্পর্ক হয়। নির্মাল্য এবার তীক্ষ্ণ স্বরে অবজেকশন জানিয়ে বলে, সায়ন্যা ও আবিরের মধ্যে কখনোই কোনো সম্পর্ক ছিল না। দুজনেরই কল রেকর্ড চেক করা হয়েছে। ওদের মধ্যে কোনো ফোন কল হয়নি। সোশ্যাল মিডিয়াতেও ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই। 15ই মে সায়ন্যাকে আবির ঘটনাস্থলে ডাকে। সেখানেই তাকে বলপূর্বক ধর্ষণ করা হয়। তারপর সায়ন্যা পুলিশকে জানানোর হুমকি দিলে তাকে মেরে ফেলা হয়। কিন্তু এমনও তো হতে পারে সায়ন্যা আর আবিরের মধ্যে তৃতীয় কেউ ছিল, তার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। নির্মাল্যর দিকে গভীরভাবে তাকাতে তাকাতে যুক্তিটা ছড়ে নীলাদ্রি। নির্মাল্য বলে, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে ওদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি প্রমাণ করে? নীলাদ্রি পরিতৃপ্তির হাসি হেসে বলে, না, আমার সেটুকু প্রমাণ আছে যা আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে প্রয়োজন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বলপূর্বক ধর্ষণ হয়নি, আর ঘটনাস্থলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা আবিরকে দোষী প্রমাণিত করে। এমনকি হোটেলের রুম পর্যন্ত সায়ন্যা নিজের নামে বুক করে। এরপর আবিরের বয়ান নেওয়া হয়। তার বয়ান অনুযায়ী সায়ন্যা আবিরকে বহুদিন ধরে ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রলুব্ধ করতে থাকে। প্রথমের দিকে সে এড়িয়ে গেল, সেদিন পারেনি। সায়ন্যার কথা মতোই ওই দিন তারা হোটেলে যায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সায়ন্যা তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। আবির রাজি হয়নি। এরপর সায়ন্যা তাকে আত্মহত্যার হুমকি দেয়। কিছু কথা কাটাকাটি হয়। তারপর আবির হোটেল থেকে বেরিয়ে যায়। সে ভাবতে পারেনি যে এই ঘটনার পর সায়ন্যা সত্যি আত্মহত্যা করবে। ধর্মাবতার, এটা একদমই বিশ্বাসযোগ্য নয় যে মাত্র 16 বছরের এক কিশোরী কোনো ছেলেকে শারীরিক সম্পর্কের জন্য আহ্বান করে, নিজেই হোটেলে রুম বুক করে বিয়ে করার জন্য আবিরকে ব্ল্যাকমেল করে, এবং তা না করলে সত্যি সত্যি আত্মহত্যা করে বসে। সম্পূর্ণ ঘটনাটি যে আমার উকিল বন্ধু সাজানো তা বলার দরকার হয় না। আবিরকে ক্রস কোশ্চেন করার পরেও যখন সে নিজের বক্তব্যে অটুট থাকে, তখন নির্মাল্য পাল্টা যুক্তি খাড়া করে। ডিয়ার নির্মাল্য, তুমি বোধহয় কেসটা ঠিকমতো স্টাডি করনি, না হলে বুঝতে পারতে সায়ন্যার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর 5টা সাধারণ বাড়ির মেয়ের মতো নয়। ওর মা শহরের একজন নামকরা প্রস্টিটিউট। তার মেয়ের পক্ষে হোটেলে রুম বুক করা, বড়লোক বাপের ছেলেদেরকে শারীরিক সম্পর্কের জন্য প্রলুব্ধ করা, বিয়ের জন্য ব্ল্যাকমেল করা, এসব খুব সাধারণ ঘটনা। আসলে ধর্মাবতার, সায়ন্যা ইনসিকিউর হয়ে পড়েছিল। সে কখনোই মায়ের মতো ভবিষ্যৎ চাইছিল না। আবার উচ্চাকাঙ্ক্ষার কারণে সাধারণ বাড়ির ছেলেকেও বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না। এই অবস্থায় যখন আবিরের ব্যাকগ্রাউন্ড জানতে পারে, তখন তাকে সে সফট টার্গেট করে ফেলে। কিন্তু যখন নিজের ভার্জিনিটি খুঁয়েও সে সফল না হয়, তখন সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আবির রুম থেকে বেরিয়ে গেলে বেডের উপর চেয়ার রেখে সে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে। এরপর হোটেলের কর্মচারী, সায়ন্যার মা এবং আরও কিছু সাক্ষীদের ডাকা হয়। বলা বাহুল্য, নীলাদ্রির পাল্লা ভারী থাকায় আবিরের জামিন হয়ে যায়। আলোকনাথ কৃতজ্ঞতায় নুয়ে পড়ে ধন্যবাদ জানায় নীলাদ্রিকে। আবার সেই ঈশ্বর অনুভূতিটা ঘাড় নাড়তে থাকে। নীলাদ্রি শেখরগিরি ললাট লিখন বদলাতে পারে তার মক্কেলদের। কালো কোট হাতে নিয়ে বুটের ঠকঠক আওয়াজে এজলাস থেকে বেরিয়ে গেল নীলাদ্রি। 6 ফুটের কাছে উচ্চতা, সুঠাম চেহারা, মাথার চুলে পড়েছে রূপলি রেখা, সরু ফ্রেমের চশমায় মুখমণ্ডল আরও বুদ্ধিদীপ্ত। নীলাদ্রির এই ব্যক্তিত্ব বড্ড মুগ্ধ করে নির্মাল্যকে। নির্মাল্য এক দৃষ্টিতে তাকিয়েছিল তার গমনপথের দিকে। আত্মবিশ্বাসে টইটুম্বুর এই মানুষটাকে ছুঁয়ে ফেলার স্বাদ জাগে মনে।
তারপর নিজের মনে হেসে ওঠে নির্মাল্য। আকাশকে বুঝে ছুঁয়ে ফেলা যায়? হঠাৎ মাথার ভিতর যুক্তিগুলো দলা পাকাতে শুরু করে। কিছু হিসেব যেন মেলাতে গিয়েও মেলানো যাচ্ছে না। নীলাদ্রির মতো মানুষ এত সহজে প্রথম দিনে তার মক্কেলের হাজতবাস মেনে নিল। আজ আবার তার কথার মধ্যে মনে হলো যেন কোনো সূত্র লুকিয়ে আছে। এমন নয় তো তাকে পথভ্রষ্ট করার চেষ্টা চলছে? নির্মাল্য এ কেস টাকা রোজগারের জন্য নয়, নিজের পায়ের তলার মাটি খোঁজার জন্য লড়ছে। এই কেসে হারার অর্থ অনেকখানি মাটি হারিয়ে ফেলা। আপাত দৃষ্টিতে এই কেস যত সহজ মনে হয়েছিল প্রকৃতপক্ষে তা নয়। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। বলপূর্বক ধর্ষণ হয়নি তা বোঝা যাচ্ছে, অথচ সায়ন্না আর আবিরের মধ্যে যে কোনো যোগাযোগ ছিল তারও প্রমাণ নেই। তবে কি মাঝে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো যোগসূত্র রয়ে গেল নীলাদ্রির কথা মতো? নীলাদ্রি তার প্রতিপক্ষ, এত গুরুত্বপূর্ণ ইঙ্গিত সে তাকে দেবে কেন? না, নিশ্চয়ই তাকে পথভ্রষ্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু মন বলছে যেন নীলাদ্রির দেখানো পথে এগিয়ে যেতে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে নির্মাল্য তোলপাড় হচ্ছিল। হঠাৎ করে তার মাথায় খেলে গেল কি যেন। এজলাস থেকে বেরিয়ে সোজা বাইক ছুটিয়ে দিল। শুরু হলো আবার নতুন করে প্রমাণের খোঁজ। রাত্রি গভীর। ঘড়ির কাঁটায় ঢং ঢং করে 2টো বাজল। নির্মাল্য এখনও ঘটনাক্রমে যোগসূত্র মেলাতে ব্যস্ত। তুরুপের তাসটি এখন তার হাতে রয়েছে। কাল এজলাসে এই তাসটি নিয়েই আসল খেলা জমবে। কালই তার আইনজীবী জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। নীলাদ্রি শেখরগিরিকে পরাস্ত করতে পারা জীবনের সবথেকে বড় লক্ষ্য। মনে মনে সম্পূর্ণ ঘটনাবলী একবার পুঙ্খানুপুঙ্খ সাজিয়ে নিল সে। রাজদীপ, নির্মাল্য তুরুপের তাস, যাকে আলোকনাথ নীলাদ্রির কথা মতো সযত্নে লুকিয়ে রেখেছিল কোন এক অনামী রিহ্যাবিলিটেশন সেন্টারে। নির্মাল্য ঘটনার 1 মাসের মধ্যে সমস্ত ফোন রেকর্ড চেক করেছিল সায়ন্যার আবিরের। কিন্তু সেদিন যখন ঘুরে 6 মাস আগের রেকর্ড খুঁটিয়ে দেখে, তখন রাজদীপের যোগসূত্রটা খুঁজে পায়। সাধারণ উচ্চতার পাতলা চেহারার এক ছেলে, বয়স 20-র মধ্যে হবে। কাঠগোড়ায় এসে দাঁড়ায়। বেশ কিছুদিনের না কাটা গোঁফ দাড়ি, উস্কো খুস্কো এক মাথা চুল, আর কোটরে বন্দি ঘোলাটে চোখ, জলজল করতে থাকা 2টো কালো মণি। এছাড়া আর বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই চেহারায়। রাজদীপ, তুমি কি জানো সায়ন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে? নির্মাল্য প্রশ্নটা ছুঁড়ে দেয়। রাজদীপ সম্মতিসূচকভাবে মাথা নাড়ে। এর জন্য তুমি কি নিজেকে দায়ী মনে করো? এবার চোখের মণি 2টো ব্যথায় কাতর হয়। মাথা নিচের দিকে ঝুঁকে আসে। 2 ফোঁটা চোখের জল সবার অলক্ষ্যে ঝরে পড়ে হাতের উপর। এবারও মাথা নেড়ে সম্মতি জানায় সে। 3 মাস আগে সায়ন্যার সাথে কি তোমার ব্রেকআপ হয়ে গিয়েছিল? না, তবে আমি ওকে এড়িয়ে চলছিলাম। কেন? আমি জানতে পেরেছিলাম সায়ন্যা একজন প্রস্টিটিউটের মেয়ে। কে জানিয়েছিল? আবিরদা। আবিরকে তুমি কিভাবে চেনো? আমার বাবা ওদের বাড়ির ড্রাইভার, সেই সূত্রেই চিনতাম। তুমি কি আবিরকে সায়ন্যার কথা বলেছিলে? না, আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন ভিক্টোরিয়ায় মিট করেছিলাম। ওখানেই আবিরদা আমাদের দেখে ফেলে। আচ্ছা, তুমি ড্রাগসের নেশা কবে থেকে শুরু করলে? মানে সায়ন্যার সাথে সম্পর্ক থাকাকালীনই কি এই নেশা করতে? না, আসলে ওকে ভুলতে আমার খুব কষ্ট হচ্ছিল। তখন আবিরদা বলে যে এই নেশা করলে সহজেই ওকে ভুলতে পারবো। তো তারপর থেকে ধীরে ধীরে তুমি এই নেশায় আসক্ত হতে থাকো। 2বার মাথা দুলিয়ে কিছু একটা ভেবে নিয়ে আবার প্রশ্ন করে নির্মাল্য। আচ্ছা, ড্রাগসের নেশা তো বেশ কস্টলি। মানে যেখানে তোমার বাবা একজন ড্রাইভার মাত্র, কি করে তুমি এই খরচ বহন করলে? আবিরদাই এনে দিত। মানে এই সময় আবিরের সাথে তোমার ভালোই বন্ধুত্ব হয়, তাই তো? রাজদীপ মাথা নেড়ে সম্মতি জানায়। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। প্রথমে রাজদীপকে সায়ন্যা থেকে দূরে সরায় আবির। তারপর তাকে ধীরে ধীরে ড্রাগসের নেশায় আসক্ত করতে থাকে, যাতে তাকে ব্যবহার করে সায়ন্যাকে বিছানায় তোলা যায়। বোতল থেকে ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে নেয় নির্মাল্য। তারপর প্রতিপক্ষ নীলাদ্রিকে তির্যক দৃষ্টিতে দেখে নেয় একবার। নীলাদ্রি এক মনে হাতে থাকা কলমটার দিকে তাকিয়ে কী যেন ভাবছে। বিস্মিত হয় নির্মাল্য নীলাদ্রি নির্বিকার ভাব দেখে। উনি কি বুঝতে পারছেন না যে কেসটা হারতে চলেছেন? হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ 20 বছরে প্রথমবার হাঁটতে চলেছেন। নাকি নির্মাল্য দৌড় মেপে নিচ্ছে মানুষটা অভিজ্ঞ দৃষ্টিতে। রাজদীপ, এবার তুমি আদালতের সামনে এর পরের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ বলো। সায়ন্যা আমাকে মিথ্যে বলে সম্পর্কে জড়িয়েছিল, তাই আমি চেয়েছিলাম সায়ন্যাকে ওর মিথ্যে বলার জন্য শাস্তি দিতে।
রাজদীপকে মাঝপথে থামিয়ে দিয়ে নির্মাল্য বলে ওঠে, তুমি চেয়েছিলে নাকি আবির চেয়েছিল? আমি চেয়েছিলাম, আবিরদা সাহায্য করেছিল। ও, তো তুমি চেয়েছিলে আবির সায়ন্যাকে ধর্ষণ করে খুন করুক? এবার রাজদীপ কেঁদে ফেলে, না, এমন কথা ছিল না। তবে তবে কি কথা ছিল? সায়ন্যাকে হোটেলের রুমে নিয়ে গিয়ে ওর সাথে আমি ঘনিষ্ঠ হতে যাব, আর সেই সময় আবিরদা পুলিশ সেজে ওই রুমে আসবে রেড করতে। তারপর সায়ন্যাকে তার মায়ের নাম জিজ্ঞেস করবে। যখন জানাজানি হবে ওর মায়ের পরিচয়, আমি ওর সাথে সবার সামনে ব্রেকআপ করব। বাহ, এ তো পুরো টেলিফিল্মের প্লট রচনা করেছিলে হে তোমরা। তারপর তারপর কি হলো? হঠাৎ এমন করে প্লট বদলে ফেললে কেন তোমরা? পরিকল্পনা মতে আমি সায়ন্যাকে দ্য স্কাই লাইনে ডাকি। ও সেদিন আমায় জড়িয়ে ধরে খুব কেঁদেছিল, বারবার কিস করছিল আর বলছিল আমায় ছেড়ে থাকতে পারবে না। আর তাই তুমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, তাই তো? নির্মাল্যের গলায় বিদ্রূপ স্পষ্ট। বিশ্বাস করুন, এর বেশি আমি কিছু জানি না। আমার আর কিছু মনে নেই। রাজদীপ ভেঙে পড়েছিল কান্নায়। নির্মাল্য তার পিঠে হাত রেখে আশ্বস্ত করলেন, আচ্ছা বেশ, তুমি ভালো করে মনে করার চেষ্টা করো। সায়ন্যা তোমাকে বারবার কিস করছিল আর বলছিল তোমাকে ছাড়া বাঁচবে না। ঠিক তার পরেই কি হলো? রাজদীপ একটু ভেবে নিয়ে বলল, তারপর রুমে একজন সার্ভ বয় এসে আমাদের সফট ড্রিঙ্ক দিয়েছিল। আমি ঠিক করেছিলাম সম্পর্কটা আমি কন্টিনিউ করব। সেই কথা আবিরদাকে জানাতেও চেয়েছিলাম, কিন্তু হ্যান্ডসেটটা আবিরদার কথা মতো সাথে আনিনি, তাই জানাতে পারলাম না। কিন্তু তারপর আর কিছু মনে পড়ছে না। আমার যখন হুঁশ এলো তখন আমি নিজের ঘরে বেডে শুয়ে আছি। এর পরের ঘটনা আমি বলছি ধর্মাবতার। নির্মাল্য এবার বলতে শুরু করে, রাজদীপের ড্রিঙ্কসে খুব বেশি মাত্রায় মাদক মেশানো থাকায় সে বেহুঁশ হয়ে পড়ে। অচেতন রাজদীপকে গান পয়েন্টে রেখে সায়ন্যাকে ধর্ষণ করা হয়, তারপর খুন করা হয়। পুরো ঘটনাটি যাতে আত্মহত্যা মনে হয় সেই মতো সাজানো হয়েছিল। ঘটনার সময়ে 305 নম্বর রুমের ও স্টোররুমে সিসিটিভি ক্যামেরা অকেজো ছিল। স্টোররুম দিয়ে রাজদীপকে বার করা হয় এবং ওই পথে আবিরও বেরিয়ে যায়। আবিরের বাবা আলোক তার ড্রাইভারকে সহজেই বোঝাতে সক্ষম হয় যে ছেলে নেশা করতে শুরু করেছে, দ্রুত তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি না করলে হয়তো আর ফেরার পথ থাকবে না। যেহেতু ওইসব সেন্টারে রোগীকে বাইরের জগতের সাথে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয় না, তাই রাজদীপ জানতেও পারে না সায়ন্যার সাথে কি ঘটল। সায়ন্যার পরিণতি রাজদীপ অনেক পরে আমার কাছে জানে। একটানা এতগুলো কথা বলার পর কিছুটা দম নেয় নির্মাল্য। তারপর আবার বলতে শুরু করে, পুরো ঘটনায় হোটেলের দুজন কর্মচারী আবিরকে সাহায্য করে। হোটেলে সায়ন্যার নামে রুম বুক করা থেকে সিসিটিভি ক্যামেরা অকেজো করা, এসব তাদের সাহায্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রাজদীপ ও আবিরকে স্টোররুম দিয়ে বাইরে বার করা হয় এবং আবিরের বাইক তার কাছে পৌঁছে দেওয়া, এসব গুরুদায়িত্ব এরাই সম্পূর্ণ করে। এরপর হোটেলের দুই কর্মচারীকে কাঠগড়ায় তোলা হয়। তাদেরকে জেরা করেও একই তথ্য উঠে আসে। জেরা চলাকালীন একটা কথা নির্মাল্যকে বারবার বিস্মিত করে, যে নীলাদ্রি কোনো সাক্ষীকে জেরা করতে এগিয়ে আসেনি। এমনকি নির্মাল্যকে বাধা দান বা কোনো রকম বিরোধিতা করার চেষ্টাও সে করেনি। ধর্মাবতার, পুরো ঘটনাটি সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। ঘটনাস্থলে অপরাধীরা মোবাইল পর্যন্ত অন রাখেনি। ফিঙ্গারপ্রিন্টও খুব একটা পাওয়া যায়নি, কিন্তু আর 5টা কেসের মতো এই কেসেও অপরাধী সামান্য একটা প্রমাণ ফেলে যায়। আবির তার রয়্যাল এনফিল্ডটি হোটেলের পার্কিং প্লেসে ফেলে যায়। আমার উকিল বন্ধু ঠিকই বলেছিলেন, বাইকটা আবিরের, কিন্তু আরোহী আবির ছিল না। তবুও বাইকের নম্বর ধরে শেষ পর্যন্ত মূল অপরাধীর কাছে আমরা পৌঁছেই যাই। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, অপরাধের গভীরতা এবং বর্তমান সমাজে ক্রমাগত বেড়ে চলা ধর্ষণের ঘটনার প্রতি গুরুত্ব দিয়ে অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি, ফাঁসি দেওয়া হোক। বেশ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলে দম নেয় নির্মাল্য। বুকের মধ্যে তখনও খসখস করতে থাকে অনিশ্চয়তা। প্রতিপক্ষ যে নীলাদ্রি শেখর গিরি, না জানে এখনও কোন চালটা চালতে তিনি বাকি রেখেছেন। বিরোধী পক্ষের প্রসিকিউটর কি সাক্ষীদের ক্রস কোশ্চেন করতে চায়? নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলে জজ সাহেব। সকলকে অবাক করে দিয়ে নীলাদ্রি ঘাড় নেড়ে অসম্মতি জানায়। বিচারক 1 ঘন্টা পরে রায় ঘোষণা হবে জানিয়ে কোর্টের কাজ আপাতত স্থগিত করেন। এক প্রকার বিনা লড়েই হার স্বীকার করে আদালত থেকে বেরিয়ে আসে নীলাদ্রি। নির্মাল্য বিচারকক্ষের সামনে করিডোরে দাঁড়িয়েছিল। নীলাদ্রিকে বেরিয়ে যেতে দেখে এগিয়ে আসে, করমর্দন করে বলে, স্যার
আপনাকে হারাতে পারা আমার জীবনের স্বপ্ন ছিল, কিন্তু কেন জানি না আমার মনে হয় আমি জিতেছি, কিন্তু আপনাকে হারাতে পারিনি। নীলাদ্রির গোঁপের নিচে হালকা হাসি রেখা খেলে যায়, একটু ভাবুক দেখায় তাকে। তারপর মৃদুকণ্ঠে বলে, কখনো কখনো হেরে যাওয়া জীবনের লক্ষ্য হয়। বাই দ্য ওয়ে, তুমি খুব ভালো লড়েছ। তোমার সামনে খুব ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি, ইয়াংম্যান। নির্মাল্যর কাঁধে দুবার ঈষৎ চাপ দিয়ে নীলাদ্রি এগিয়ে যায়। আলোকনাথ সামনেই 2-4 জনের সাথে উত্তেজিতভাবে কিছু একটা বলছিল। নীলাদ্রিকে দেখে এগিয়ে আসে, দু হাতে কলার চেপে ধরে দাঁত কিরমির করতে করতে বলে, শালা হারামজাদা, কত টাকায় কেস দফা করলি বল? তার 10 গুণ আমি তোকে দেব আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারলে। তারপরে মুখ বিকৃত করে বিশ্রী রকম অঙ্গভঙ্গি করতে করতে বলল, বলে কিনা নীলাদ্রি শেখরগিরিকে হারাবে এমন উকিল জন্মায়নি এখনো। তবে ওই উকিল বেটা কি আজই ডিম ফুঁড়ে বেরোলো? প্রতি ঘন্টার ফিস গুনেছি আমি, তাও মার্কেট রেটের থেকে বেশি হারে। আদালতে চুপচাপ বসে ছিঁড়বে বলে? এক ধাক্কায় আলোকনাথবাবুকে দূরে ঠেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিদ্ধ করতে করতে বলল নীলাদ্রি, মনে পড়ে অনুরাধা গিরিরায়কে? ঠিক 27 বছর আগে আপনার নীরবতা, আপনার কর্তব্যহীনতা, আপনার ঘুষখড়ি প্রকাশ্যে নিথর দেহে পরিণত করেছিল তাকে। আপনার ছেলে তো তাও ধর্ষক, লম্পট। লকআপের ভিতরেই তো ওর আসল জায়গা। চমকে ওঠে আলোকনাথ, চোখের পাতা সরু হয়ে আসে। সম্পূর্ণ দৃষ্টি নীলাদ্রির মুখে স্থাপিত করে চিনে নিতে চায় তাকে। এই সেই 27 বছর আগের তরুণ, হেরে যাওয়া, শোকে ডুবে থাকা বিভ্রান্ত স্বামী? না, অনুরাধা গিরিরায়কে ভোলার নয়। দীর্ঘ চাকরি জীবনে খুন, ধর্ষণ, রাহাজানির বহু কেস সে দেখেছে, বহু তাঁবেদারি করেছে, ঘুষ খেয়েছে, রাজনৈতিক পালাবদলে সাক্ষী থেকেছে। কিন্তু অনুরাধা গিরিরায় শুধু ফাইলে বন্দি নাম নয়, সে এক জলজ্যান্ত চেহারা। যেন যে কোনো সময় সে জেগে উঠবে, সাক্ষী দেবে তার কৃতকর্মের। আলোকনাথ তখন বারাসাত থানার ইনচার্জে রয়েছে, রুলিং পার্টির দালাল বলা যায় তাকে। শহরের উপকণ্ঠে সন্ধেবেলা বিরোধী পার্টির এক নেতাকে তুলে এনে খুন করা হয়। সেই ঘটনার সাক্ষী অনুরাধা গিরিরায়। তখন তার বয়স হবে আনুমানিক 25 বা আশেপাশে। খুন হতে দেখে ফেলে সে, এই ঘটনার সাক্ষী হতে এগিয়ে আসে। পই পই করে বুঝিয়েছিলেন তিনি মেয়েটিকে, এইসব রাজনৈতিক ব্যাপার থেকে দূরে থাকো, এসব তোমার মতো সাধারণ মেয়েদের জন্য নয়। না, বোঝাতে পারেনি তাকে। ঈষৎ পৃথুলা কোমল চেহারার মেয়েটির মধ্যে কী যে জেদ চাপল। রুলিং পার্টির তাবৎ নেতার বিরুদ্ধে সাক্ষী দিতে পৌঁছে গেল আদালতে। শুনানি সেদিন স্থগিত হয়েছিল উকিলের ছলচাতুরিতে। বাড়ির অমতে বেকার প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করেছিল, ফলে আপন বলতে কেউ নেই। এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করত মেয়েটি, তাতেই মিয়া বিবি দিন গুজরান হতো। তবু এই সাহস সে সঞ্চয় করেছিল বুকে। হ্যাঁ, একটু মায়া লেগেছিল বৈকি মেয়েটার প্রতি, কিন্তু দলদাস সে তখন, সকল মানবিকতার ঊর্ধ্বে। পুলিশ ভ্যান পাঠিয়ে তুলে এনেছিল আলোকনাথ মেয়েটিকে তার কর্মস্থল থেকে। তারপর পার্টি অফিসে চলেছিল তার উপর অমানবিক অত্যাচার। কয়েক ঘন্টা অত্যাচার সয়ে সয়ে একসময় নিতর হয়ে যায় তার শরীর। গলায় শাড়ির আঁচলের ফাঁস লাগিয়ে ফেলে দিয়ে যায় পার্টির ছেলেরা তারই স্কুলে যাওয়ার পথে ঝোপের ধারে। কেস চলেছিল, কিন্তু কিছুই প্রমাণ হয়নি। ক্ষমতার দম্ভে চাপা পড়েছিল মামলা ফাইলের আড়ালে। উল্টে অনুরাধা গিরিরায় ধর্ষণ মামলায় ঢেকে দিয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র, খুনের মামলাকেও। সেই সময় নীলাদ্রির সাথে দেখা হয়েছিল আলোকনাথের। লম্বা শীর্ণ চেহারার এক যুবক, চাকুরিরত বউয়ের নিথর দেহ নিয়ে বিভ্রান্তের মতো ছুটে চলেছে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে। কখনো বা কোর্টরুমে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে তাকে। 27 বছর দীর্ঘ সময়। এসেছে রাজনৈতিক পালাবদল, ক্ষমতা স্থানান্তরিত হয়েছে তৎকালীন থাকা বিরোধী দলের হাতে। অনেক অপরাধের ধুলো ভরা ফাইল নতুন করে খোলা হয়েছে। সেদিনের অনেক অপরাধী বিভিন্ন দুষ্কর্মের শাস্তিও পেয়েছে, কিন্তু অনুরাধা গিরিরায়ের ফাইল পড়ে থেকেছে একই অবস্থায়। ওই ফাইল খোলার কথা কারো মনে হয়নি। আলোকনাথ কখনো কল্পনা করেনি যে তার সেদিনের সেই সামান্য পাপের ফলে এভাবে ভুগতে হবে তার ছেলেকে। আজ আর আদালত থেকে ফিরে নিজের চেম্বারে ঢুকল না নীলাদ্রি। একতলাটা একটা ফাইন্যান্স কোম্পানিকে ভাড়া দেওয়া আছে। দোতলার অর্ধেক অংশ জুড়ে চেম্বার, আর বাকি অংশে বাড়ির চাকর বাকর আর মালি, ড্রাইভার, এদের থাকার ব্যবস্থা আছে। 3 তলাটুকু একান্ত তার। বিশাল সুসজ্জিত ডাইনিং হল, দক্ষিণ দিকে খোলা ব্যালকনি, আর উত্তরে এক বিশাল বেডরুম। পাশেই মনের মতো করে সাজানো স্টাডি রুম, ঠিক অনুরাধা যেমনটি চেয়েছিল।
ব্যালকনির পূর্ব দিকে একটা বিশাল রাধাচূড়া গাছ দাঁড়িয়ে আছে। অনুরাধা রাধাচূড়া ফুল খুব পছন্দ করত। বলতো কৃষ্ণচূড়া তো স্বার্থপর, শুধু নিজের রঙেই মশগুল থাকে। অথচ রাধাচূড়াকে দেখো, নিজের হলুদের সাথে কেমন মিলিয়ে ফেলেছে কৃষ্ণের লাল আভা। তারপর অভিমানে ঠোঁট ফোলাতো। নীলাদ্রিকে বলতো, তুমিও আইনের বইয়ের পাতায় মশগুল, ঠিক কৃষ্ণচূড়ার মতো। আর তোমার বিরহিণী রাধা নিজের অঙ্গে মেখে বেঁচে থাকে তোমার সোহাগ রেণু। নীলাদ্রি তখন কোনো এক সিনিয়র উকিলের আন্ডারে প্র্যাকটিস করছে। বেগার খেটে চলেছে সে পায়ের তলার মাটিটুকু খুঁজে পাওয়ার আশায়। অনুরাধাই নিজের সামান্য রোজগারে সংসার চালাতো। সেদিন অনুরাধাকে নীলাদ্রি কিছুই দিতে পারেনি। ব্যালকনিতে দাঁড়িয়ে টেনে নিল একটা রাধাচূড়ার ফুল। সব ফুল ঝরে গেছে, সম্ভবত এটাই বছরের শেষ ফুল। টাইয়ের নব ঢিলা করতে করতে বেডরুমের দিকে এগিয়ে গেল সে। দরজা ঠেলে ঢুকেই পরিচারিকাকে ইঙ্গিত করলো চলে যেতে। বিশাল সেগুন কাঠের খাটের এক কোণে শুয়ে রয়েছে অনুরাধা। তার মাথার কাছে ফুলটা রেখে নীলাদ্রি মুচকি হেসে বলল, এ বছরের মতো শেষ ফুল নিয়ে এলাম, এরপর চাইলেও আর পাবে না। অনুরাধার উত্তরের অপেক্ষা না করেই বলে চলল নীলাদ্রি, বড্ড ক্লান্ত আজ, একটু শান্তিতে ঘুমোতে চাই। প্লিজ অনু, আজ আর বিরক্ত করো না খাওয়ার জন্য। বলে শরীরটা এলিয়ে দিল বিছানার উপর। কিছুক্ষণ অনুরাধার ভাবলেশীন মুখের দিকে চেয়ে থাকতে থাকতে দুফোঁটা জল গড়িয়ে এলো চোখের কোণ বেয়ে। অনুরাধার কানের কাছে মুখ এনে বলল, তোমার অপরাধীদের শাস্তি দেওয়া সম্পূর্ণ হলো। এবার অবসান নেবে তো তোমার নীল, কি বলো? এইভাবে দীর্ঘ 27 বছর সে সংসার করছে অনুরাধার সাথে। শাড়ির ফাঁসে আটকে দীর্ঘক্ষণ ব্রেনে অক্সিজেন পৌঁছায়নি। ব্রেন ডেথ ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা, কিন্তু হৃদয় তার মরে যায়নি। বুকের লাভডুবটা যন্ত্রের মতোই একটানা হয়ে চলে। নীল বোঝে অনুর বুকে ধুকপুকানির ভাষা। বলে চলে সে নীরবে, ভালোবাসি, তাই বেঁচে আছি। অনুরাধা শুকনো বুকে মাথা রাখে নীল। ওষুধের গুমোট গন্ধটা নাকে এসে ধাক্কা মারে। চেনা এই গন্ধটা প্রাণ ভরে নিতে নিতে ঘুমিয়ে পড়ে সে ওভাবেই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।